সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আজকের এমন সব ভয়ঙ্কর সংবাদ যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। জানিয়ে দেব বিমানে করে নয়, বেনাপোল দিয়েই বাংলাদেশে ফিরছেন নেত্রী শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদন। শেখ হাসিনা যবে থেকে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তবে থেকে সরকারের মধ্যে একটি উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। সরকারের বিভিন্ন মন্ত্রী উপদেষ্টা কোনো বক্তব্য দিলেই তাদের বক্তব্যে আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে। এদিকে আর বেশি দেরি নেই, ডিসেম্বরে তিনি দেশে পা দেবেন, কিন্তু হাসিনা ফিরলে কোন দিক দিয়ে তিনি ফিরবেন এই ঘোষণা এখনো তিনি জানান। তিনি কি বিমানবন্দর দিয়ে আসবেন নাকি বিকল্প পথ হিসাবে বেনাপোল সীমান্ত দিয়ে আসবেন, এই নিয়ে একটি চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে ভারতের মাধ্যম। কি বলছে তারা, সেটা নিয়েই আলোচনা করব আপনাদের সামনে। দেখুন, শেখ হাসিনা ঘোষণা তো দিয়েছেন, যাই পরিস্থিতি হোক না কেন তাকে ফিরতেই হবে। নির্দিষ্ট করে তিনি যেমন মাসের কথা উল্লেখ করলেন, ঠিক একইভাবে আত্মসমর্পণ করতেও রাজি, কারাদণ্ড নিতেও রাজি তিনি জানিয়ে দিয়েছেন। এবং তিনি এটাও জানিয়েছেন যদি তাকে ফাঁসি কাঠে ঝোলানো হয় তাতেও রাজি। সেগুলি তো হবে দেশে ফেরার পর। এখন সবার আগে প্রশ্ন, কোন দিক দিয়ে তিনি ফিরবেন? বিমানবন্দর? যদি তাই হয়ে থাকে তবে দেশের প্রশাসন যথেষ্ট পরিমাণে সজাগ থাকতে হবে। সেই সক্ষমতা আদৌ কি আছে সরকারের? সব থেকে বড় কথা, সদিচ্ছা কতটা রয়েছে? কারণ অনেক কারণ টানা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের তরফে। তার আগে বলা হচ্ছে শেখ হাসিনাই প্রথম নয়। 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 6 বছর নির্বাসিত জীবনযাপন করেছিলেন শেখ হাসিনা। সেই সময়ে তার দেশে ফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর 2007 সালে 111 সরকারের বাইরে থাকা শেখ হাসিনার উপর দেশে ফেরার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দুটি ঘটনার ক্ষেত্রেই সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছিল। যদিও এখন বলে থাকে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কল্যাণে শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ পেয়েছেন। এটা হবে তার তৃতীয় চেষ্টা। এই তৃতীয় চেষ্টা আদৌ কিনা সেটা নিয়েই প্রশ্ন রয়েছে, কারণ এইবারে তার নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, আর সেই নিরাপত্তা সরকার বা প্রশাসন দিতে পারবে কিনা সেটা সন্দেহ। এক্ষেত্রে ফিলিপাইন এবং পাকিস্তানের উদাহরণ দেওয়া হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের তরফে। বেনিগনো অ্যাকুইনো তৃতীয় ফিলিপাইনের 15তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি 1900 সালে দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। অন্যদিকে 2007 সালে অক্টোবর দুবাই নির্বাসন শেষে বেঞ্চি ভুট্টো ফেরার সময় বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সহিংসতায় বহু অনুসারী নিহত হয়। 2 মাসের মাথায় রাওয়ালপিন্ডিতে তাকে মেরে ফেলা হয়। ফলে একটা নিরাপত্তাই সেই, যেটা জানেন শেখ হাসিনাও। তার এর আগে দুবার দেশে ফেরার থেকে এবারে দেশে ফেরার যে অত্যন্ত চ্যালেঞ্জ, সেটা তিনি বুঝতেই পারছেন। এবারের প্রেক্ষাপটটা একেবারেই আলাদা। তবে বিকল্প তথ্য রয়েছে, আর এই তথ্যই তুলে ধরা হচ্ছে ভারতীয় একটি নামী সংবাদ মাধ্যমে। সেখানে বেনাপোল সীমান্ত, যার কাছে অবস্থিত গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, এর আশপাশে ফরিদপুর, শরীয়তপুর, এই সমস্ত এলাকাগুলি আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল, যেখানে আওয়ামী অনেক বেশি সুরক্ষিত। সরকার বা প্রশাসন বা সেনাবাহিনীর ভিতরেও অনেক শত্রু থাকতে পারে, কিন্তু নিজের জায়গা হলো এই অঞ্চলগুলিতে। সহজেই ফিরতে পারেন শেখ হাসিনা। এখন শেষমেশ নিজের মাটিতে ফেরার জন্য কোন পথ বেছে নেন মুজিব কন্যা, সেটাই দেখার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে পর্দার আড়ালে তোড়জোড় শুরু করেছে ভারত। এরই মধ্যে তারেক রহমান সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে করেছে নয়াদিল্লি। উচ্চ আদালতে আপিল চলাকালে শেখ হাসিনাকে রাখা হতে পারে কোনো বিশেষ সুরক্ষিত স্থানে বা ক্যান্টনমেন্টের ভেতরে। শেখ হাসিনা দেশে ফিরলে জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দল যদি সহিংসতা করে, সেটি ঠেকাতেও পরিকল্পনা হচ্ছে। শেখ হাসিনাকে সসম্মানে ফেরাতে দিল্লি আর কি পরিকল্পনা করছে? প্রথমে আসা যাক দিল্লির আনুষ্ঠানিক অবস্থানে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, সেটি নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতিতে যা মুখে বলা হয় আসলে তার উল্টোটা। ঢাকার সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এবং দিল্লির সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী বাংলাকে বলেছেন, ভারতের পরামর্শ ছাড়া শেখ হাসিনা কখনোই এই ঘোষণা দিতেন না। দিল্লি এখানে অত্যন্ত কৌশলী চাল চেলেছে। যদি ডিসেম্বরে বাংলাদেশে ফেরেন তবে ভারতের কাঁধ থেকে মস্ত বড় কূটনৈতিক বোঝা নেমে যাবে। বাংলাদেশ সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার পথে অস্বস্তি কাজ করছিল, তা দূর হবে। আর যদি শেখ হাসিনা শেষ পর্যন্ত ফিরতে না পারেন, সেখানেও দিল্লির জয়। ভারত তখন বিচে বলতে পারবে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু তারেক রহমান সরকার তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারেননি, অর্থাৎ দিল্লির লাভ। এখন
এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনাকে ভারত কিভাবে সসম্মানে বাংলাদেশে ফেরাবে? এখানে কাজ করছে পর্দার আড়াল কূটনীতি। দিল্লি খুব ভালো করে জানে শেখ হাসিনা ঢাকায় নামা মাত্রই তাকে সরাসরি ফাঁসি দেওয়া আন্তর্জাতিক আইনের চোখেও প্রশ্নবিদ্ধ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার হয়েছিল, দিল্লি শুরু থেকেই তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ত্রুটিপূর্ণ মনে করে। দিল্লির পরিকল্পনা হতে পারে শেখ হাসিনা দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করবেন, এরপর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে উচ্চ আপিল করা হবে। আর এই আপিল শুনানিকালে শেখ হাসিনাকে সাধারণ কারাগারে না রেখে কোনো বিশেষ সুরক্ষিত স্থান বা ক্যান্টনমেন্টের নিরাপদ স্থানে রাখা হবে। কূটনৈতিক সূত্রগুলো বিবিসি বাংলাকে ইঙ্গিত দিয়েছে, দিল্লি এরই মধ্যে ঢাকার নীতি নির্ধারকদের সঙ্গে পর্দার দর কষাকষি শুরু করেছে। শেখ হাসিনার নিরাপত্তা এবং ন্যায় বিচারের নিশ্চয়তা আদায় করাই এখন দিল্লির প্রথম লক্ষ্য। আর এই নিশ্চিত হলেই কেবল শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন। ভারত যদি পাশে থাকে, তবে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা কি তারেক রহমানের সরতে পারবে? বাস্তবতা হলো, যে কোনো দেশের সরকারের জন্য আন্তর্জাতিক চাপ উপেক্ষা করা কঠিন। আর বাংলাদেশের ক্ষেত্রে ভারতের অবস্থা গুরুত্বপূর্ণ। তারেক রহমানের সরকার যদি আন্তর্জাতিক মহলে স্বীকৃতি ধরে রাখতে চায়, তবে তারা শেখ হাসিনার উপর কোনো বিচার বহির্ভূত প্রতিশোধমূলক ব্যবস্থা চাপিয়ে দিতে পারবে না। কারণ ভারত এবং পশ্চিমা বিশ্ব ঢাকার উপর কড়া নজর রাখছে। শেখ হাসিনা যদি নিজে থেকে সমর্পণ করতে আসে, তবে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তাকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দিতে হবে। রহমান যদি এই প্রক্রিয়াকে ব্যাহত করে, তবে তার দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে বিতর্কের মুখে পড়বে। তাছাড়া ভারতের সঙ্গে বাণিজ্য, ট্রানজিট এবং সীমান্ত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো জড়িয়ে রয়েছে। দিল্লি ঢাকার উপর এমন অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করতে পারে, যার ফলে শেখ হাসিনার সুরক্ষার বিষয়টি মেনে নেওয়া ছাড়া তারেক রহমানের সরকারের কাছে আর কোনো বিকল্প পথ থাকবে না। কিন্তু শেখ হাসিনা ফিরলে জামায়াত বা অন্য চরমপন্থী ও ডানপন্থী দলগুলো কি শান্ত থাকবে? আওয়ামী লীগের বিরুদ্ধে যদি দেশ জুড়ে নতুন করে সহিংসতা শুরু, তবে ভারত তা কিভাবে প্রতিরোধ করবে? আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরাসরি ভারতের সামরিক হস্তক্ষেপের কোনো নেই, কিন্তু ভারতের হাতে রয়েছে অন্য কিছু শক্তিশালী অস্ত্র। প্রথমত, ভারত তার গোয়েন্দা নেটওয়ার্ক রয়ের মাধ্যমে চরমপন্থী দলগুলোর গতিবিধির ওপর কড়া নজর রাখবে। কোনো বড় ধরনের সহিংসতার ছক থাকলে সেই গোয়েন্দা তথ্য তারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সরবরাহ করবে। দ্বিতীয়ত, ভারত বৈশ্বিক পরিমণ্ডলে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে বাতে শেখ হাসিনা প্রত্যাবর্তনে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটছে এবং সংখ্যালঘুরা ঝুঁকিতে রয়েছে। এই আন্তর্জাতিক চাপের ফলে বিএনপি, জামায়াত বা অন্য দলের সহিংসতা দমনে কঠোর হতে বাধ্য হবে। সহজ কথায়, ভারত সহিংসতা প্রতিরোধ করবে ঢাকার উপর চাপ প্রয়োগের মাধ্যমে। যে কোনো সংকটে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ সম্পর্ক রয়েছে। জাতিসংঘ শান্তি মিশন থেকে শুরু করে দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ, সব ক্ষেত্রেই এই যোগাযোগ গভীর। দিল্লি ঢাকার সামরিক নেতৃত্বকে এই বার্তা পৌঁছে দিয়েছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে যেন কোনো গৃহযুদ্ধ বা অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি না হয়। ভারতের মূল লক্ষ্য হলো সেনাবাহিনী যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ না, বরং দেশের আইনের শাসন রক্ষায় নিরপেক্ষ ভূমিকা পালন করে। শেখ হাসিনাকে যখন ক্যান্টনমেন্টের ভেতরে সুরক্ষিত স্থানে রাখার প্রস্তাব দেওয়া হচ্ছে, মূল পরিকল্পনাকারী হলো এই সামরিক সমীকরণ। সেনাবাহিনী নিরপেক্ষ থাকলে শেখ হাসিনার আইনি লড়াই সুগম হবে, আর এটাই দিল্লির আড়ালের বড় চাল। শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার আগে এই কয়েক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তিনি দেখতে চান বাংলাদেশ প্রতিক্রিয়া কেমন হয়, আন্তর্জাতিক বিশ্ব তাকে নিয়ে কি ভাবছে, এবং সবচেয়ে বড় কথা, 2 বছর ধরে নির্যাতিত আওয়ামী লীগের তৃণমূলদের মনোবল এর মাধ্যমে চাঙ্গা করা যাচ্ছে কিনা। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনাকে দেশের মাটিতে পার হবে, এই সত্য তিনি এবং দিল্লির 2 পক্ষই বোঝে। আপনার কি মনে হয়, দিল্লির চাপ উপেক্ষা করে বিএনপি সরকার কি শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে? থেকে ওসমান বিন হাদি, বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে এই 2 হত্যা নিয়ে কম রাজনীতি হয়। যে হত্যা কষ্টের, যে মৃত্যু পরিবারগুলোকে একা করে দিয়েছে, মৃত্যু নিয়ে রাজনীতিকরণ হয়েছে দিনের পর দিন।
কিন্তু এখন বছর পেরোতে না পেরোতেই সবটা ফিকে। যতদিন রাজনীতি করার প্রয়োজন ছিল ততই ওসমান বিন হাদি প্রাসঙ্গিক ছিল বাংলাদেশে, কিন্তু এখন রাজনীতিকরণের দিন শেষ। আসলে ধীরে ধীরে বেরিয়ে আসছে জুলাই যোদ্ধাদের মুখোশ। আবু সাইদের মৃত্যু নিয়ে এত কিছু ঘটে গেল, এখন তারই স্মরণ সভায় শুধু ফাঁকা চেয়ার। কোথায় গেল জুলাই যোদ্ধারা? কোথায় নাহিদ ইসলাম হাসনাতরা? এদিকে এই পরিস্থিতি দেখে হতাশ হচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদকে স্মরণে আয়োজিত সভায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের কম উপস্থিতি নিয়ে হতাশ হচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, আবু সাইদের স্মরণ সভায় ৭৪টি মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ থাকবে বলে আশা করেছিলেন। বেশি চেয়ার খালি রেখে তিনি মর্মাহত হয়েছেন। ঠিক কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। আবু সাইদ এবং ইয়াসিন আফরানের রক্ত সারা বাংলাদেশকে নাড়া দিয়েছিল, স্লোগান উঠেছিল, জেগেছে রে জেগেছে, আগুন লেগেছে। আর সেই জুলাই শহীদ দিবস আজকে এই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আজকে বিএনপি কাছে, আমার সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের কাছে একটি ঐতিহাসিক দিন। আর ঐতিহাসিক দিন বলে এই দিনটি যেন আমাদের চেতনায় টিকে থাকে, আমাদের চেতনায় যেন ভাস্বর থাকে। এই দিনটিকে সামনে আমরা যেন পুরো জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে লালন করি এবং ধারণ করি। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার আজকের দিনটিকে শহীদ দিবস আখ্যায়িত করেছেন। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ করেছেন, আমি ঢাকা থেকে আমার মন্ত্রণালয়ের সচিব সাহেব সহ কর্মকর্তাদের নিয়ে এবং এইখানে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মামুন সহ ঢাকা থেকে আমার অনেক বীরবৃন্দ, এখানকার অনেক নেতৃবৃন্দ আমরা এখানে হাজির হয়েছি। প্রত্যাশা ছিল আমরা যেন একটু লালন করি, আমরা যেমন আবু সাইদকে ধারণ করি। আবু সাইদ যিনি মৃত্যুকে ভয় না পেয়ে দুটো হাত উঁচু করে ধরেছিল, করগুলি মৃত্যুকে তিনি জয় করেছিলেন। ঠিক তেমনি আজকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা এই চত্বরকে একজন সন্তানসম বক্তা বলে গেছেন, এটা আবু সাইদ চত্বর। আমি ধারণা করেছিলাম আজকে এই চত্বরে যতই গরম থাকুক না কেন, বাংলাদেশ তো গরমেরই, আমরা তো গরমেই অভ্যস্ত। বাংলাদেশ গরম প্রধান দেশ, শীত প্রধান দেশ নয়। আজকে আবু সাইদকে স্মরণ করে একাকার হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষকরা, কি ধরনের জায়গা থাকবে না। কিন্তু আমি হতাশ হয়েছি, সাইদের সহপাঠীরা এই আয়োজনকে কেন চমৎকার করে গড়ে তুললেন, কেন অর্ধেক চেয়ার খালি পড়ে আছে। আমি যদি বলি অর্ধেকের বেশি চেয়ার, এটা কিন্তু শুধু আমার জন্য নয়, এটা আপনাদের সকলের জন্য অনেক কষ্টের। আমরা ডায়াসে দাঁড়িয়ে অনেক চমৎকার চমৎকার বক্তৃতা করি, কিন্তু বক্তৃতার বাস্তবায়নটাই সময়ের দাবি। আজকে যদি প্রত্যেকটা লোকের লোকারণ্য থাকত, আবু সাইদ কবর থেকে শান্তি পেত। আমার সহপাঠীরা 16 জুলাই আমাকে কিভাবে স্মরণ করছে, আমি কিন্তু দুঃখিত। শুনলেন তো তার বক্তব্য। তিনি বলছেন এটা আবু সাইদ চত্বর, কিন্তু কেউ নেই, ধুধু করছে মাঠ। কে আবু সাইদ? 2024 জুলাইয়ে প্রথম শহীদ হয়েছিলেন আবু সাইদ। তার মৃত্যু কার্যত এই আন্দোলনকে আরো ত্বরান্বিত করে, ছাত্রদের আন্দোলনে আরো ঝাঁঝ বাড়ে। আবু সাইদের নাকি হাতিয়ার করে শেখ হাসিনা সরকার হটাও আন্দোলনে পরিণত হয়।
শুধু মাত্র 2 বছরের ফারাক। গত বছর আবু সাইদের স্মরণ সভায় ভিড় লক্ষ্য করা, কারণ তখন ছিল অন্তর্বর্তীকালীন সরকার, জুলাই যোদ্ধাদের রমরমা। কিন্তু এবছর একদম ফাঁকা। শুধু আবু সাইদ কেন, ওসমান বিন হাদির হত্যার পর চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তার হত্যাকে কেন্দ্র করে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়, কার্যত তা নিয়ন্ত্রণে আনা দুষ্কর হয়ে পড়ে আইন শৃঙ্খলা। দুষ্কৃতীর গুলিতে নিহত হওয়া হাদির ঘটনায় নতুন করে তৈরি হয় ভারত বিদ্বেষ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তখন ভারত বিদ্বেষটা দরকার ছিল, তাই তৈরি হয়। ফলে যখন যেটাকে হাতিয়ার করে পরিস্থিতি উত্তপ্ত করার কথা, সেটাই করা হয়েছিল। এখন উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছে, তাই আর তাদের মাঠে দেখা যায়। পরিস্থিতি দেখা যাচ্ছে বাংলাদেশে। এখন প্রশ্ন, এগুলিকে হাতিয়ার করে বাংলাদেশবাসীর আবেগ তারা কাজে লাগিয়েছিল, এরপর তো আর কিছুকেই কাজে লাগানো যাবে না। তাই একই ঘটনা দেখা যায় না। ফলে এখন কি করবেন জুলাই যোদ্ধারা? কিছুদিন আগেই হাদির পরিবারের লোকজন অভিযোগ করছিল যে জুলাই কোন রকমই খোঁজ খবর নিচ্ছে না। এবার কার উপর রাজনীতিকরণ করে ফের দেশ অস্থিতিশীল করবে তারা? আর চাইলেও কি তাদের এই ফাঁদে ধরা দেবে? সাধারণ প্রশ্নটা কিন্তু উঠছে। হাসিনা আতঙ্কে ডুবেছে বাংলাদেশ, আতঙ্কে রয়েছে তারেক রহমান। আতঙ্ক ছড়াচ্ছে কি বাংলাদেশের নবমযুক্ত বিএনপি সরকারের মধ্যে? কেন এই কথা বলছি? আপনাদের এই প্রতিবেদন দেখলেই আপনাদের কাছে সব পরিষ্কার হয়ে যাবে। শেষ পর্যন্ত প্রতিবেদনটি দেখার অনুরোধ রইল। আপনারা জানেন, গত 2 বছর বাংলাদেশ ছাড়া রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন ভারতের আশ্রয় রয়েছেন, কিন্তু হাসিনার এক সাক্ষাৎকার বাংলাদেশের সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি বিশ্বাস করি, আমি ফিরে করি, কারণ দেশের মানুষের কষ্ট, এই দুঃশাসনের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করা। দীর্ঘ সময় পর বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত ঘোষণা করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এই খবর প্রকাশ্যে আসার পর মঙ্গলবার প্রথমবার প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশের বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, ফেরার সিদ্ধান্তকে তারা স্বাগত জানায়, তবে তাকে আইন এবং বিচারের মুখোমুখি হতে হবে। তারেক রহমানের তথ্য এবং কৌশল বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান এ বিষয়ে বলেন, শেখ হাসিনার ঘোষণাকে স্বাগত জানায়। দেশের মানুষ চায় অপরাধের জন্য তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে তা কার্যকর হোক বা বিচার প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হোক। তিনি অর্থাৎ হাসিনা বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে আসতে পারেন, তাতে সরকারের কোনো আপত্তি নেই। আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। এই দেশের জন্য তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে, বহাল থাকলে সে মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়। সেটা আসছে, সেজন্য বলছে এটা আমরা এই কারণে ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আনা গণহত্যার মতো গুরুতর অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার মামলা দায়ের করেছিল এবং আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তবে হাসিনার সাজাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রভাবিত করেছেন। এই প্রসঙ্গে জাহিদুর রহমান বলেন, আদালত চাইলে রায় পুনর্বিবেচনা করতে পারে কিংবা তাকে খালাসও দিতে পারে। আইনের পথে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থার উপর কোনো চাপ নেই। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের বিশাল গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপরই তিনি দেশ ছেড়ে নেন। পরবর্তীতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় আসে। শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং সরকারের এই মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির দিকে ভারত সরকার কিভাবে নজর রাখে, এখন সেটাই দেখার। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগের ফ্যাসিবাদের আলোকেই সবকিছু রাখতে চায় সরকার। এজন্যই তারা গণভোটের গণরায়ও মানতে চান না। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এ রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে ইনশাল্লাহ। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেয়া হবে না। 70% মানুষ যেখানে রায় দিয়েছে, এই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভিতরে, লড়াই করব রাজপথে। যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথেই লড়াই করে আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে। কোনো ছাড় নাই, কোনো ধানাই পানাই মানব না। তিনি রোববার বিকালে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রক্তাক্ষরে জুলাই শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাবি শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের সময় স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জন্য বিচার বিভাগটা স্বাধীন হবে। এই সরকার নির্বাচন হওয়ার আগে সবাই চিৎকার দিলাম, বর্তমান সরকারি দল বলল, আমরাও বললাম, এখন নির্বাচন হয়েছে, এখন আর সরকারি দল স্বাধীন বিচার বিভাগ চায় না, স্বাধীন দুর্নীতি দমন কমিশনও চায় না, স্বাধীন মানবাধিকার কমিশনও চায় না, শক্তিশালী গুম কমিশনও চায় না, স্বাধীন নির্বাচন কমিশনও চায় না। আগের ফ্যাসিবাদের আলোকেই তারা সবকিছু রাখতে চায়। এজন্যই তারা গণভোটের গণরায়ও মানতে চান না।
তিনি বলেন, অনেক লোপটোপ আমাদেরকে দেয়া হয়েছে, সবগুলো আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলে দিয়েছি, জনগণের সঙ্গে আমরা বেইমানি করব না, জনগণের রায়কে অপমান করব না। আর যদি গণভোটের রায় ব্যর্থ হয়, জনগণ নির্বাচনী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে, জনগণ ধিক্কার দেবে। সেই ধিক্কারের পাত্র বিরোধী দল হতে চায় না। এ দায়িত্ব আমরা নেব না। এজন্যই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। ডাক্তার শফিকুর রহমান বলেন, এখন অনেকেই বিভিন্ন ধরনের কথা বলেন স্বৈর শাসকের ভাষায়। তাদের চেলাচামুন্ডারা কথা বলে, বটবাহিনীরা মানুষের ইজ্জত নিয়ে খেলা করে, আবার সেই ফ্যাসিবাদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হবে না। বন্ধুগণ, এই সুযোগ আর দেয়া হবে না। গণরুম গেস্টরুমের কবর হয়ে গেছে ২৪। তিনি বলেন, এখনও বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অপচর্চার কবল থেকে মুক্ত হয়নি। রাজনৈতিক বিবেচনায় অনেক জায়গায় অনেক কিছু করা হচ্ছে। আমরা চুপচাপ আছি, মনে করবেন না আমরা ঘুমিয়ে গেছি। সমুদ্রে যখন নিম্নচাপ তৈরি হয়, তখন তার অনিবার্য ফসল হচ্ছে পরবর্তী একটা ঘূর্ণিঝড়। বিরোধী দলীয় নেতা বলেন, জনগণের স্বার্থের সঙ্গে কোনো আপোষ হবে না, কোনো অপশক্তির কাছে মাথাও নত করা হবে না। এটা দেশীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক যাই হোক, ইনশাল্লাহ যুবকদের প্রত্যাশার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য আমাদের বাকি জীবনকে আমরা উজাড় করে দেব। আবার যুবক হয়ে লড়াইও করব যুবকদের সঙ্গে ইনশাল্লাহ। যুবকদের হাত ধরে যুবকদের সঙ্গে সম্মুখভাগে থেকে মুক্তির আন্দোলন চলবে ইনশাল্লাহ। এ আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না। আজকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে এই ওয়াদা আরেকবার করে গেলাম। তিনি এ ধরনের প্রদর্শনীর জন্য ঢাবি শিবিরকে ধন্যবাদ জানান। সূত্রমতে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় রক্তাক্ষরে জুলাই শীর্ষক ৩ দিনব্যাপী বিশেষে চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আয়োজকরা জানান, ২ সহস্রাধিক শহীদ ও অসংখ্য আহতের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই রক্তাক্ষরে জুলাই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে জুলাইয়ের শহীদদের স্মৃতিচারণ, আলোকচিত্র, তৎকালীন নিপীড়নের বিভিন্ন দলিল, জুলাই আন্দোলনের স্মারক, ইনকিলাবি সঙ্গীত ও সাংস্কৃতিক আয়োজন স্থান পায়। জুলাই বিপ্লবের নানা স্মৃতি বিজড়িত প্রদর্শনীটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন মহলে বেশ আলোচিত হয়।